স্যার আসি। আচ্ছা, স্টার্ট করতে পারি তাই না? জি স্যার। আচ্ছা, তোমাদের ঈদ মোবারক জানানো হয় নাই। আজকে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, তো লেট ঈদ মোবারক। আচ্ছা, ক্লাসটা যদি পসিবল হয় কেউ একটু তহিদুল ইসলাম ক্লাসটা একটু রেকর্ড করে আমার পাঠাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপর ঈদ কেমন কাটলো খবর? তহিদুল, ঈদ কেমন কাটছে? ঈদ কেমন কাটলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের দেখা যায় না? কোথায়? হ্যাঁ, বুঝিনি। ইউনিভার্সিটিতে তো আমি রেগুলারই আসি, ফেসবুকে রেগুলার থাকি না, মানে রেগুলার ছবি আপলোড দেই না, এই কারণে হয়তো দেখো না। ইউনিভার্সিটিতে 745 রুমে আমি রেগুলার থাকি, এক্সেপ্ট শুক্রবার শনিবার। তুমি আমায় খুঁজছো 2 দিনের একদিনও, মানে এই 4 দিন আমায় খুঁজছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাসে ছিলাম। যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের আমাদের যে ফাইনালের সিলেবাস, আমারটাই কি হচ্ছে? আচ্ছা, তোমাদের কেউ একজন হয়তো ইয়া করে রাখো, তোমাদের মাইক্রোফোন গুলো অন রাখো, তাই হবে। যখন কথা বলবে তখন শুধু অন করবে, তাহলে আর ইকো হবে না। ওকে, এখন ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফাইনালের যে সিলেবাস, ফাইনালে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হলো মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স, আচ্ছা। তোমরা অলরেডি ফিজিক্স 1-এ যে ফিজিক্স পড়ছো, সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স। কি? ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, এটাকে বলা হয় নিউটনিয়ান ফিজিক্স। আচ্ছা, এটা কি বলছো পড়ছো? 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, তাই না? লিনিয়ার মোশন, তারপর কি কি পড়ছো? ওয়ার্ক এনার্জি, পাওয়ার, তারপর ওয়েভস এন্ড অসিলেশন, তাই না? তারপরে কি পড়ছো শেষে? ওয়েভস এন্ড অসিলেশন, আর কি আছে? অপটিক্স আছে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স আছে। আচ্ছা, এগুলো সবই হলো আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর অন্তর্গত। আর ক্লাসিক্যাল মেকানিক্সটাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। কি? নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান ফিজিক্স আছে। সাধারণত এই 19 শতক পর্যন্ত আমরা এই ক্লাসিক্যাল ফিজিক্সটাকেই অ্যাবসলিউট ধরে আসছি। কিন্তু 19 শতকের গোড়ার দিকে যখন রিলেটিভিস্টিক মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স এর ডেভেলপ হয়, তখন এই ফিজিক্স, যে ফিজিক্সটা আসে সেটাকে আমরা বলি মডার্ন ফিজিক্স। তাহলে মডার্ন ফিজিক্স শুরু হয়েছে কত শতক থেকে? 20 শতক থেকে, তাই না? 20 শতক থেকে মডার্ন ফিজিক্স শুরু হয়েছে, 20 শতক ধরে। আচ্ছা, তাহলে মডার্ন ফিজিক্স কি? মডার্ন ফিজিক্স হলো ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যার বেস কি? যার বেস হলো রিলেটিভিস্টিক মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স। ওকে, তাহলে মডার্ন ফিজিক্স কি? মডার্ন ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স যা কি ডিল করে পোস্ট নিউটনিয়ান কনসেপ্ট, মানে নিউটনিয়ান মেকানিক্স এর পরের যে কনসেপ্ট গুলো আসছে সেগুলোই আমাদের এই মডার্ন ফিজিক্স এর অন্তর্গত। আচ্ছা, আর মডার্ন ফিজিক্স এর যে বেস বা ব্যাক, এই সেটা মূলত আসছে কত সেঞ্চুরিতে? 20th সেঞ্চুরি। ওকে, এবং এর বেস হলো রিলেটিভিস্টিক মেকানিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্স। রিলেটিভিস্টিক মেকানিক্স কি? আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যে মোশন, টাইম
তারপরে কি ডিস্টেন্স বা লেন্থ অ্যান্ড মাস, এগুলোকে আমরা কি ধরছি অ্যাবসলিউট, তাই না? মডার্ন ফিজিক্সের আমরা যখন এই যে ইকুয়েশন অফ মোশন সলভ করছি, তখন আমরা টাইম, ডিস্টেন্স অ্যান্ড মাস এগুলোকে কি ধরে নিছি অ্যাবসলিউট, তাই না? এই রেসপন্স করো। জি স্যার, এগুলোকে আমরা কি ধরছি? অ্যাবসলিউট ধরে হ্যাঁ নিয়েছে, অ্যাবসলিউট ধরে চেঞ্জ হয় নিছি, নাই। অ্যাবসলিউট ধরে নিছি। হ্যাঁ চেঞ্জ হয়নি। এবং আমরা এই ক্ষেত্রে আমরা যে অবজেক্টের মাস সেটাকে অনেক বড় ধরেছি, তাই না? অ্যান্ড এর যে ভেলোসিটি খুবই কম ধরেছি, তাই না? অর্থাৎ লো ভেলোসিটিতে কোন একটা ম্যাসিভ অবজেক্ট যখন কি করে মুভ করে লো ভেলোসিটিতে, তখন আমরা এর টাইম, ডিস্টেন্স এন্ড মাস এগুলোকে আমরা অ্যাবসলিউট ধরেছি। বাট অ্যাকর্ডিং টু রিলেটিভিস্টিক মেকানিক্স, যখন কোন একটা অবজেক্ট কি করে হাই স্পিডে মুভ করে, তখন এই যে টাইম, মাস এন্ড ডিস্টেন্স এগুলো আর কি থাকে না, অ্যাবসলিউট থাকে না। এগুলো তখন কি হয়ে যায় রিলেটিভিস্টিক। রিলেটিভিস্টিক অর্থাৎ আমাদের কোনো একটা অবজেক্ট যখন মুভ করে তখন এর মাস কি বাড়ে না কমে? মাস বেড়ে যায়, লেন্থ কমে যায়, এন্ড টাইম ডাইলেশন অর্থাৎ টাইমের পরিধি বেড়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে আসছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স এর বেস কি? কোয়ান্টাম মেকানিক্স এর বেস হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, অর্থাৎ এখানে প্রবাবিলিটিকে কাজে লাগাইছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স এভরিথিং ইজ পসিবল। ওকে, অর্থাৎ দেয়ার ইজ এ পসিবিলিটি টু হ্যাপেন সামথিং, অর্থাৎ যে কোনো কিছু ঘটার কি আছে পসিবিলিটি আছে। যেমন এই যে শ্রোডিঞ্জার ক্যাট, নাম শুনছো না? ফিজিক্সের বিভিন্ন পেজে মাঝে মাঝে এই মিমটা শেয়ার করে, শ্রোডিঞ্জার ক্যাট, জি স্যার। শুনছো? কি লেখা থাকে ডেড অর এলাইভ, তাই না? লেখা থাকে না জি স্যার, ডেড অর এলাইভ, অর্থাৎ ডিপেন্ডিং অন দা অবজার্ভ। অর্থাৎ হ্যাঁ ডিপেন্ডিং অন দা অবজারভার, অর্থাৎ তার ডেড হওয়ার প্রবাবিলিটিও আছে অথবা অ্যালাইভ হওয়ার প্রবাবিলিটি আছে। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের মডার্ন ফিজিক্স সম্পর্কে মোটামুটি ধারণা। আমরা আরেকটা জিনিস জানলাম যে আমাদের মডার্ন ফিজিক্স এর যাত্রা শুরু হয়েছে কত শতকে? 20 শতকে, তাই না? 20th সেঞ্চুরি। আচ্ছা, এর প্রথম ব্রেক থ্রুটা কে আনছে? প্রথম ব্রেক থ্রুটা আনছে হলো আলবার্ট আইনস্টাইন। এবং আলবার্ট আইনস্টাইনকেই কি বলা হয় মডার্ন ফিজিক্স এর জনক। ওকে, আলবার্ট আইনস্টাইন প্রথমে কি দিয়েছেন? রিলেটিভিস্টিক মেকানিক্স আনছেন, এবং তিনি প্রথম প্রুভ করে দেখাইছেন যে কোনো একটা অবজেক্ট যদি কি করে মুভ করে তাহলে তার মাস বেড়ে যায়, লেন্থ কমে যায়। বিদ্যুৎ চলে গেছে, তোমরা একটু ধৈর্য ধরো। ওকে, ওকে। আর আমাদের কি হয়? টাইম ডাইলেশন হয়, অর্থাৎ টাইমের পরিধি বা টাইমের ব্যাপকতা বেড়ে যায়। ওকে, আচ্ছা। তারপরে নিউটন আরো একটা কি দিছেন? আরো একটা বিখ্যাত থিওরিটিক্যাল মেকানিক্স, আর একটা বিখ্যাত ইকুয়েশন দিছেন, E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? অর্থাৎ এটা কি দিছে? মাস এনার্জি কনভার্সন, অর্থাৎ আমরা যে কোনো মাসকে কি করতে পারি? এনার্জিতে কনভার্ট করতে পারি। যে কোনো একটা ম্যাসিভ অবজেক্টকে কি করতে পারি? এনার্জিতে কনভার্ট করতে পারি, অথবা এনার্জিকে আমরা কিসে কনভার্ট করতে পারি? মাসে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা। এবং আলবার্ট আইনস্টাইন, আচ্ছা, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি দেখছি? ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা দেখছি যে আমাদের ওয়েভ শুধুমাত্র ওয়েভ হিসেবে আচরণ করে, এবং পার্টিকেল শুধুমাত্র পার্টিকেল হিসেবে আচরণ করে। কি বললাম? যে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ওয়েভ ওয়েভ হিসেবে আচরণ করে এবং পার্টিকেল পার্টিকেলের মতো আচরণ করে। বাট আইনস্টাইন যখন তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট সঠিকভাবে ব্যাখ্যা করছেন, তখন তিনি দেখাইছেন যে না, ওয়েভ আমাদের পার্টিকেলের মতো আচরণ করে, এবং তিনি প্রথম দেখছেন যে আমাদের ওয়েভ পার্টিকেলের মতো আচরণ করে। এটা কি ব্যাখ্যা করতে গিয়ে দেখছেন? ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে গিয়ে এইটা দেখছেন। অর্থাৎ এইখান থেকে আমরা জানি যে কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের কি আছে, ডুয়াল ক্যারেক্টার আছে, তাই না? লাইটের কি আছে? ডুয়াল ক্যারেক্টার। হ্যাঁ, অর্থাৎ সে কি হিসেবে আচরণ করতে পারে? হ্যাঁ,
বলছি এই প্রমাণটা কিভাবে হয়েছিল? এটা কি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ছিল না ফিজিক্যাল এক্সপ্লেনেশন ছিল? কোন আসতেছে এক্সপেরিমেন্টে দিয়ে? এটা এক্সপেরিমেন্টাল 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 এক্সপ্লেনেশন। এক্সপেরিমেন্ট তারপরে তো হ্যাঁ হ্যাঁ এটা এক্সপেরিমেন্টাল এক্সপ্লেনেশন ছিল, কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট তো উনি এক্সপেরিমেন্টালি প্রুভ করছে দেন, এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্ট উনি সঠিকভাবে ব্যাখ্যার জন্যই আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছেন। উনি কিন্তু ই ইকুয়াল টু এমসি স্কয়ার এই থিওরির জন্য পান নাই, অথবা ওনার রিলেটিভিস্টিক যে থিওরি অফ রিলেটিভিটি সেটার জন্য পান নাই। ওকে, আইনস্টাইন শুধুমাত্র নোবেল প্রাইজ পেয়েছিলেন কি জন্য? ফটো ইলেকট্রিক ইফেক্ট সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট মূলত কি ব্যাখ্যা করে? ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করে যে ওয়েভেরও কি আছে, পার্টিকেল নেচার আছে। আরো একটা আছে কম্পটন ইফেক্টও সেম সেম জিনিসই শো করে, অর্থাৎ ওয়েভের পার্টিকেল নেচার শো করে। আচ্ছা, এই মডার্ন ফিজিক্সে আরো কে গুরুত্বপূর্ণ অবদান রাখছে? আরেকজন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন হলো ডি ব্রগলি। ডি ব্রগলি দেখাইছেন যে পার্টিকেলেরও ওয়েভ নেচার আছে, অর্থাৎ একটা পার্টিকেল যদি হাই স্পিডে মুভ করে তাহলে তারও কি থাকে, ওয়েভ নেচার থাকে, যেটাকে আমরা কি বলি, ডি ব্রগলি ওয়েভ, তাই না? নাম শুনছো না? জি স্যার শুনেছি। ডি ব্রগলি ওয়েভ, হ্যাঁ ডি ব্রগলি ওয়েভ। আচ্ছা, তারপরে আরো একজন ব্যক্তি আছেন যিনিও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তিনি হলেন হাইজেনবার্গ। হাইজেনবার্গ কি দিচ্ছেন? আনসার্টেনিটি প্রিন্সিপাল, তাই না? আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাও কি হ্যাঁ, এবং আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী কি বলা যায়, যে কোনো একটা মুভিং অবজেক্টের একই সাথে হাই স্পিডে মুভ করা কোনো অবজেক্টের একই সাথে কি কি মেজার করা যায় না? কণা তরঙ্গ, কণা এবং তরঙ্গ, ওয়েট আর হচ্ছে তার কি বলে মানে আদার্স, হ্যাঁ, অর্থাৎ তার পজিশন এন্ড মোমেন্টাম, পজিশন এন্ড মোমেন্টাম, এনার্জি এন্ড টাইম, এগুলো কি সেম টাইমে মেজার করা পসিবল না। আচ্ছা, এই হলো আমাদের মডার্ন ফিজিক্স সম্পর্কে মোটামুটি ধারণা। এখন মডার্ন ফিজিক্সে প্রবেশের আগে আমাদের যে জিনিসটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে সেটা হলো অ্যাটমিক স্ট্রাকচার কি। অ্যাটমিক স্ট্রাকচার, একটু ওয়েট করো, বিদ্যুৎ যেহেতু আসছে, পিডিএফটা আবার অন করি। আচ্ছা, তো আমাদের এখন আলোচনার বিষয় হলো অ্যাটম নিয়ে। অ্যাটম আসছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, আর এর অর্থ হলো ইন্টিগ্রাল পার্টিকেল, অর্থাৎ একটা অবজেক্টকে ভাঙতে ভাঙতে সর্বনিম্ন যে জিনিসটা পাই সেটা হলো আমাদের অ্যাটম। আচ্ছা, অ্যাটমের, এবং এই অ্যাটমটা কি দিয়ে তৈরি? অ্যাটমটা তৈরি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে। ওকে, আর এই এগুলো তোমরা দেখে নিও, এগুলো তোমরা জানবা, এগুলো শোনার স্ট্রাকচার অফ অ্যাটম, এগুলো জানবা। আচ্ছা, এগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, অ্যাটমিক মডেল। আচ্ছা, আমাদের অ্যাটম সম্পর্কে জানার জন্য আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন অ্যাটমিক মডেল। আচ্ছা, আমরা সাধারণত
তিনটা মডেল নিয়ে আলোচনা করি। তার ভিতরে প্রথমটাকে আমরা বলি থমসন মডেল, এর আরেকটা নাম আছে পাম পুডিং মডেল, তাই না? আচ্ছা, তারপরে হলো রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এটাকে আমরা সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলতে পারি, এন্ড বোর অ্যাটমিক মডেল। আচ্ছা, প্রথমে আসি থমসন অ্যাটমিক মডেল। থমসন কি বলছিলেন? থমসনকে আমাদের পুরো অ্যাটমকে কার সাথে কম্পেয়ার করছিলেন? একটা পুডিং এর সাথে। পুডিং এ যেমন কিসমিস গুলা ছেটানো থাকে, উনি বলছিলেন যে আমাদের পুরো পুডিংকে একটা পজিটিভ চার্জ, যার ভিতরে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলা কার মতো থাকে? কিসমিসের মতো ছড়ানো ছেটানো থাকে। অর্থাৎ আমরা এটাকে একটা ওয়াটারমেলন বা তরমুজের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমরা তরমুজকে কাটলে এর ভিতরে যে শীট, সেগুলোকে তিনি কিসের সাথে কম্পেয়ার করছেন? নেগেটিভলি চার্জ ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছেন। আর পুরোটাকে তিনি কি ধরছেন? পজিটিভ চার্জ ধরছেন। এবং তিনি বলছিলেন যে এই যে একটা অ্যাটমের যে টোটাল মাস, সেটা কি থাকে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। অর্থাৎ পুরো অ্যাটম জুড়ে এর মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। আচ্ছা, এই হলো থমসনের অ্যাটমিক মডেল। পরবর্তীতে এটা ভুল প্রমাণ করছেন কে? এটা ভুল প্রমাণ করছেন রাদারফোর্ড। কিসের মাধ্যমে? রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, তার মাধ্যমে প্রমাণ করছেন যে আসলে আমাদের যে কোন একটা অ্যাটমের সব জায়গায় মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না। এর টোটাল মাস কোথায় সেন্টার থাকে? এর নিউক্লিয়াসের সেন্টার থাকে। ওকে, অর্থাৎ তাহলে থমসন অ্যাটমিক মডেলের লিমিটেশন কি? থমসন অ্যাটমিক মডেলে থমসন বলছিলেন যে এর মাস গুলা ওভারঅল অ্যাটমে কি থাকে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। বাট রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট দ্বারা এটা প্রমাণিত যে আমাদের মাস টোটাল অ্যাটমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না। এটা কোথায় সঞ্চিত থাকে? কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এবং তিনি রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং থেকে আমরা দেখছি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এবং পরবর্তীতে এটা হলো আমাদের রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আচ্ছা, রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে উনি কি ব্যবহার করছিলেন? রাদারফোর্ড স্ক্যাটারিং এর তিনি একটা আলফা পার্টিকেল সোর্স ইউজ করছিলেন, একটা গোল্ড প্লেট ইউজ করছিলেন, যার থিকনেস হলো 4 × 10⁻⁴, 4 ন্যানোমিটার, অ্যান্ড কি ইউজ করছেন? আরেকটা হলো জিঙ্ক সালফেটের পর্দা ইউজ করছিলেন। জিঙ্ক সালফেট কি? ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ এর উপরে যদি আমাদের কোনো লাইট পড়ে, তাহলে সেটা কি হয়? রিফ্লেক্ট করে। যেমন রাতে পুলিশের ড্রেসে কি থাকে? একটা ফ্লুরোসেন্ট কাপড় লাগানো থাকে, যেখানে অল্প পরিমাণে লাইট পড়লেও এটা অনেক চকচক করে। অনেক সময় রাস্তার পাশে লাগানো থাকে, অনেক ট্রাকের পিছনে একটা পেপার লাগানো থাকে, তাই না? লাল বা সাদা, ওগুলোকে বলা হয় ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। ওকে, দীপ্তিমান বস্তু, এখানে লাইট পড়লে সেটা খুব জোরালো ভাবে রিফ্লেক্ট করে। আচ্ছা, এই কারণে এখানে একটা জিঙ্ক সালফেটের পাতলা আবরণ ব্যবহার করছে। আচ্ছা, এবং তার এই এক্সপেরিমেন্টার তিনি কি কি অবজার্ভ করছেন? তার এই এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আমরা যে আলফা পার্টিকেল আলফা পার্টিকেল কি? হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ যেখানে কি আছে? শুধুমাত্র দুইটা প্রোটন আছে। ওকে, যার চার্জ কি? পজিটিভ। ওকে, আলফা পার্টিকেল যখন আমাদের স্বর্ণের পাতের ভেতর দিয়ে গোল্ড ফয়েলের উপর ফেলি, তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি করে? কোনো প্রকার ডিরেকশন চেঞ্জ করা ছাড়াই কোথায় পৌঁছায়? জিঙ্ক সালফেটের যে আমাদের পর্দা আছে সেটার উপর পড়ে, এবং সেখানে কি তৈরি করে? এই যে প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাই, দেখো এই যে এখানে কোনায়, ঠিক আছে? এই যে এখানে দেখো। আচ্ছা আচ্ছা, তারপর দেখছেন কিছু অল্প পরিমাণ আলফা পার্টিকেল এর দিক পরিবর্তন করে। কি করে? দিক পরিবর্তন দিক পরিবর্তন করে। হ্যাঁ, সেটাকে আমরা বলি স্ক্যাটার্ড হওয়া। স্ক্যাটার্ড হয়। আচ্ছা, এখন আলফা পার্টিকেল কেন স্ক্যাটার্ড হয়? আচ্ছা, আলফা পার্টিকেল কি? পজিটিভ চার্জ যুক্ত, ঠিক আছে? তাহলে যদি কোনো নেগেটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস যদি নেগেটিভ চার্জ যুক্ত হতো, তাহলে কি হয়ে যেত? আলফা পার্টিকেল অ্যাটাক করতো এবং অ্যাবজর্ব হয়ে যেত, তাই না? কিন্তু আমাদের নিউক্লিয়াস কি? পজিটিভ চার্জ যুক্ত, যার কারণে সে আলফা পার্টিকেল কি করে? বিকর্ষণ করে। এবং এই বিকর্ষণ বলের কারণে আলফা পার্টিকেল কি করে? তার যে ইনসিডেন্ট ডিরেকশন সেটা চেঞ্জ করে
হ্যাঁ চেঞ্জ করে, এবং সে কি করে একটা আলফা পার্টিকেল কি করে 180 ডিগ্রি কোণে রিবাউন্ড হয়। আচ্ছা, এখন তিনি এইখান থেকে কি কি অনুসিদ্ধান্তে পৌঁছাইছেন। তিনি দেখছেন যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যেহেতু আমাদের গোল্ড ফয়েল ভেদ করে যাচ্ছে, তার মানে আমাদের যে অ্যাটম, এই অ্যাটমের অধিকাংশ স্থান ফাঁকা। ওকে, এন্ড কিছু অল্প পরিমাণ আলফা পার্টিকেল বিম কি করছে, তার ডিরেকশন চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে? এবং একটা ছোট রিজিয়ন থেকে, সেই রিজিয়নটাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়াস। এবং তিনি বলছেন যে এই নিউক্লিয়াসে সমস্ত পজিটিভ চার্জ থাকে, এবং এই নিউক্লিয়াস এই কি করে, কোন একটা অ্যাটমের সবগুলো ভর বহন করে। ওকে, এবং এভাবেই তিনি কি করে, নিউক্লিয়াস আবিষ্কার করে। ওকে, আচ্ছা, তারপর তিনি কি দেন, একটা মডেল দেন, সেটাকে বলা হয় রাদারফোর্ড অ্যাটম মডেল, বা আমরা অন্য ভাষায় বলি কি, সোলার সিস্টেম অ্যাটম মডেল। কেন সোলার সিস্টেম অ্যাটম মডেল বললাম, কারণ তিনি এটাকে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করছেন। আচ্ছা, তো এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কিছু পোস্টুলেটস আছে, এগুলো তোমরা অলরেডি জানো। ফার্স্ট পোস্টুলেটস কি ছিল, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। ওকে, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অনেক ক্ষুদ্র, এবং পরমাণুর মোট পজিটিভ চার্জ এবং ভর কোথায় কেন্দ্রীভূত থাকে, তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। ওকে, তারপরে সেকেন্ড পোস্টুলেটসে কি বলা ছিল, সেকেন্ড পোস্টুলেটসে বলা ছিল যে অ্যাটম চার্জ নিউট্রন। কি অ্যাটম চার্জ নিউট্রন? এর কারণ কি? এর কারণ হলো এর নিউক্লিয়াসে, তৌহিদ তুমি একটু মাইক্রোফোনটা অফ করো, ইকো হচ্ছে। আচ্ছা, এর নিউক্লিয়াসে যত সংখ্যক পজিটিভ চার্জ আসছে, ঠিক সম সংখ্যক নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, যার কারণে সামগ্রিকভাবে একটা অ্যাটম কি চার্জ নিউট্রন। আচ্ছা, তারপর থার্ড পোস্টুলেট ছিল, আচ্ছা আমার কোন একটা পার্টিকেল যদি কোন একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকে, তাহলে তার কি থাকে, একটা কেন্দ্রবিমুখী বল থাকে না, সেন্ট্রিপেটাল ফোর্স, এটা জানো। আচ্ছা, তার মানে কি নিউক্লিয়াস বাইরের দিকে ছুটে যাওয়ার কথা, বাট নিউক্লিয়াস কি থাকে, তার কক্ষপথে থাকে। এটা কেন থাকে? কারণ এই পজিটিভ চার্জ যুক্ত আমাদের যে নিউক্লিয়াস, সেটা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। কি ফোর্স দ্বারা? ইলেকট্রোমোটিভ ফোর্স দ্বারা। এই ইলেকট্রোমোটিভ ফোর্স আর আমাদের যে ঘূর্ণমান কক্ষপথে ঘূর্ণমান ইলেকট্রনের কেন্দ্র সেন্টিপেটাল ফোর্স, এই দুইটা কি হয়, সমান হয়, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এফ সি। যার কারণে এই ইলেকট্রন আর বাইরের দিকে চলে যেতে পারে না। এবং তিনি বলছেন যে সৌরজগতে এই সূর্যের চারিদিকে ঘূর্ণমান গ্রহগুলোর মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, এবং এই ঘূর্ণমান ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বল, সেটা কার সমান হয়, ইলেকট্রোমোটিভ ফোর্সের সমান হয়। কিন্তু এই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক আছে। তার প্রথম ড্রব্যাকটা হলো যে আমাদের রাদারফোর্ডের অ্যাটম মডেলটাকে, অর্থাৎ সোলার সিস্টেম অ্যাটম মডেলকে আমরা সোলার সিস্টেমের সাথে তুলনা করি, যেখানে সোলার সিস্টেমের গ্রহগুলোর সাথে তুলনা করছে ইলেকট্রনকে। বাট আমাদের যে প্ল্যানেট গুলা থাকে, সেগুলো সাধারণত ম্যাসিভ হওয়ার কারণে একটা আরেকটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা অ্যাটাক করে, এবং ওই গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ। অন দ্য আদার হ্যান্ড, আমাদের যে ইলেকট্রন গুলা নেগেটিভ চার্জ যুক্ত, যারা একে অপরকে ইলেকট্রোমোটিভ ফোর্স দ্বারা বিকর্ষণ করে। এটা হলো প্রথম ড্রব্যাক। তারপরে বলা আছে যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুসারে, যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোনো একটা সার্কুলার পথে ঘুরতে থাকে, তাহলে সে অনবরত এনার্জি রেডিয়েট করে। যেহেতু সে অনবরত এনার্জি লস করে, তাই সে তার ঘূর্ণন কক্ষপথের রেডিয়াস আস্তে আস্তে কমায়। এভাবে কমতে কমতে একসময় কোথায় পতিত হয়, কেন্দ্রে পতিত হয়। এবং
এই থিওরি অনুসারে যদি আমাদের ইলেকট্রন কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সে কি করবে, অনবরত এনার্জি লস করবে এবং একসময় গিয়ে নিউক্লিয়াসে ফল করবে। তাহলে কি আর এখানে ফ্রি অ্যাটমের কোনো এক্সিস্টেন্স থাকে? এই অ্যাটমের কোনো এক্সিস্টেন্স থাকে? থাকে না। আচ্ছা, এই এইটা কাটিয়ে ওঠার জন্য তারই স্টুডেন্ট নিলস বোর 1913 সালে আরেকটা অ্যাটম মডেল প্রপোজ করেন এবং তিনি বলেন যে এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারদিকে কতগুলা অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। যে কক্ষপথে থাকা অবস্থায় একটা ইলেকট্রন কি করে না, কোনো এনার্জি রেডিয়েটও করে না আর কোনো এনার্জি অ্যাবজর্বও করে না, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে তিনি বলছেন শেল। সেগুলোর নাম কি? শেল বা অরবিট। আচ্ছা, এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান 1, 2, 3 এরকম হতে পারে। যখন এন এর মান 1 তখন আমরা সেই শেলকে কি বলি? কে শেল। যখন এন এর মান 2 তখন সেটাকে বলি এল শেল। যখন এন এর মান 3 তখন আমরা বলি এম। এইভাবে দেখি। আচ্ছা, এন এর মান যত বৃদ্ধি পায় নিউক্লিয়াস থেকে এই যে শেল সেটার ডিস্টেন্স বাড়ে এবং এবং নিউক্লিয়াসের সাথে ওই শেলের ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স কমে। বাট এন এর ভ্যালু যত বাড়বে আমার শেলের এনার্জি তত বাড়বে। সো আমাদের কে শেল বা ফার্স্ট অরবিটের তুলনায় সেকেন্ড অরবিটের এনার্জি বেশি, সেকেন্ড অরবিটের থেকে থার্ড অরবিটের এনার্জি বেশি। এগুলোকে আমরা বলি স্টেশনারি অরবিট। এই স্টেশনারি অরবিটে থাকা অবস্থায় কি করে না, কোনো একটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে না অথবা রেডিয়েট করে না। আচ্ছা, এখন কোনো একটা ইলেকট্রন যদি কি করে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে। আমরা জানি হায়ার অরবিটের এনার্জি বেশি, লোয়ার অরবিটের এনার্জি কম। তাহলে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যখন তার ট্রানজিশন হয় এই সময় সে কি করে, এনার্জি রেডিয়েট করে। এখন এই এনার্জি কিভাবে রেডিয়েট করে, কি আকারে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আকারে রেডিয়েট করে। যার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি কত? ডেল ই। দেখো, ডেল ই ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ইউ ওয়ান। অর্থাৎ কোন একটা ইলেকট্রন যদি ই টু শেল থেকে ইউ ওয়ান শেলে ট্রানজিশন ঘটে তাহলে সে ডেল ই পরিমাণ এনার্জি নিয়ে রেডিয়েট করে এবং যার ডেল ই ইজ ইকুয়াল টু লিখতে পারি এইচ নিউ। অর্থাৎ এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হবে ওই রেডিয়েশনের ফোটনের ফ্রিকোয়েন্সি কত? দেখো এখানে লেখা আছে নিউ। এখানে ই টু কি? ই টু হলো সেকেন্ড অরবিটের এনার্জি, ইউ ওয়ান হলো ফার্স্ট অরবিটের এনার্জি। তার মানে এই দুইটা অরবিটাল এনার্জির পার্থক্যই হলো আমাদের রেডিয়েশনের এনার্জি, যেটাকে আমরা লিখি ডেলি দ্বারা এবং যেটা ইজ ইকুয়াল টু আমরা লিখি এইচ এইচ নিউ। যেখানে এইচ কি? প্লাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হলো যে রেডিয়েশনটা বের হয় ওই রেডিয়েটেড যে লাইট বা রেডিয়েটেড যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার ফোটনের ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, এখানে আর আরো কিছু ছিল ওটা তো দেখতেছি না। আচ্ছা, দেখ, অ্যান্ড এই বোর অ্যাটমিক মডেলের থার্ড পোস্টুলেটসটা কি? যে যেহেতু আমাদের ইলেকট্রন কি করে একটা সার্কুলার কক্ষপথে ঘুরতে থাকে তাহলে তার কি থাকে? অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি লিখি আমরা? এনএইচ বাই টু পাই। অর্থাৎ এইচ বাই টু পাই এর ইন্টেগ্রাল মাল্টিপল ইজ ইকুয়াল টু আমরা লিখি ওই কক্ষপথের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আবার এইচ বাই টু পাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ কাট। এইচ কাটকে আবার আমরা কি বলি? এইচ কাটকে বলি রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। এটা এখানে নাই, তোমাদের যে শীটটা দেওয়া আছে দেখো তোমাদের গ্রুপে, আমাদের গ্রুপে যে শীট দেওয়া আছে ওই শীটে এটা আছে। এই যে এল ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই ইজ ইকুয়াল টু এনএইচ কাট। এখানে এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট আর এই এইচ বাই টু পাই ইজ ইকুয়াল টু লেখা যায় এইচ কাট, যেখানে এইচ কাটকে বলা হয় রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এই হলো আমাদের অ্যাটমিক মডেল। তাহলে এই অ্যাটমিক মডেল থেকে কি কি আসতে পারে? যে কোনো একটা অ্যাটমিক মডেলের পোস্টুলেটস আসতে পারে অথবা কোনো একটা অ্যাটমিক মডেলের কি আসতে পারে?
লিমিটেশন বা ড্রব্যাক আসতে পারে। আচ্ছা, কি কনসেন্ট্রেশন আছে? আগাবো না আজকে এই পর্যন্ত রাখবো? তাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে এক কাজ করো তৌহিদ, তুমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তাহলে আমরা নেক্সট দিন ফটো ইলেকট্রিক ইফেক্ট আলোচনা করবো। তুমি তুমি দেখো কে কে আছে, তার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দাও, পরে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অথবা তোমরা চাইলে, আচ্ছা দাঁড়াও আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি তাহলে। আচ্ছা, 1903 ফাহিম আছে? দিশাদ ইয়েস স্যার। অ্যাবসেন্ট। আলপনা Yes, sir. 0 to আমি আছি 7। স্যার। তুমি কি 0 to 7? স্যার 0 আর to আমি 4 0 to স্যার। 7. আরাফাত হোসেন? আরাফাত রিয়েল স্যার। আচ্ছা, 0 to 4, ওকে। ইয়েস স্যার, ইয়েস স্যার। 071 Sir, 0 to 7 আমি আছি। 074 Present, sir. 074 Lamia. 074 Present, sir. স্যার 0 to 4 স্যার দিছেন স্যার। 086 প্রেজেন্ট স্যার। হ্যাঁ 0 to 4 দিছি। 086 স্যার প্রেজেন্ট স্যার। 086 9 092 স্যার Present, sir. 092 প্রেজেন্ট স্যার Azmi. আছি। Okay. 105 প্রেজেন্ট স্যার আসি স্যার। জিসান 105 জিসান জুনায়েদ। গান বাজায় কিটা? 71 সৌরভ ভৌমিক 71 আচ্ছা, শাকিরা রহমান সিমি Yes, sir. তানভীর কবির ইয়েস স্যার। সেতু শিশিতা সেতু Sir, 134. নাহিদ হাসান। আচ্ছা 134 134. 134 তো এখনো ডাকিনি। স্যার 721 সৌরভ স্যার। 723 আচ্ছা 762 আচ্ছা 721 771 এই তোমরা কি মাত্র আসতেছো? না হ্যাঁ? স্যার আমি তো আমি শুরু যেটা থেকেই ডাকি জয়েন তুমি করেছি। ওটা বলতেছো। জি না স্যার, মাঝে মাঝে শোনা যায় না সাউন্ড। কি স্বাগত, আমি তো তোমায় এখনো ডাকিনি। ও আচ্ছা সরি স্যার। নাহিদ হাসান নাই। নাজমুস সাকিব প্রেজেন্ট স্যার।